আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। ভোটে গরম বাংলায় আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মিলল সবুজ সংকেত। মাথা নিচু হয়েছে আর যেন না হয়, বৈঠকে বার্তা মহানাগরিক ফিরহাদের। ভোটের মুখে ভয়াবহ ঘটনা, খড়গ্রামে দিনের আলোয় শোনা গেল পরপর গুলির শব্দ, গুলিবিদ্ধ 2 তৃণমূল কর্মী। অরুণাচলের 1 ইঞ্চিও নিতে পারবে না চীন, মাস্টার প্ল্যান সাজিয়েছেন মোদি। স্বাভাবিকের থেকে একেবারে 9 ডিগ্রি কমে গেল তাপমাত্রা, এমন কি ঘটল বাংলার আবহাওয়ায়? আসছি বিস্তারিত আলোচনায়। ভোটের জন্য বাংলায় আরও বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ভোটের ডিউটিতে বাংলায় পাঠাচ্ছে কমিশন। ইতিমধ্যে এই সংক্রান্ত প্রয়োজনীয় সবুজ সংকেত এসে গিয়েছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু করে দিয়েছিল কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর আরও এক প্রস্থ বাহিনী পাঠানো হয়েছে বাংলায়। এতদিনে 177 কোম্পানি বাহিনী বাংলার বিভিন্ন জেলায় মোতায়েন হয়ে গিয়েছে। এবার আরও 100 কোম্পানি বাহিনী আসছে। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় নির্বাচনের জন্য 277 কোম্পানি বাহিনী নিশ্চিত হলো। আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম দফার ভোটের আগেই এই 100 কোম্পানি বাহিনী বাংলায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা। এই 100 কোম্পানি বাহিনীর মধ্যে রয়েছে 55 কোম্পানি সিআরপিএফ ও 45 কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী। উল্লেখ্য, প্রতি বুথে বাহিনী দিতে গেলে প্রায় 350 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। এখন নতুন করে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে সবুজ সংকেত মেলায় সব মিলিয়ে 277 কোম্পানি হলো। তবে এরপরেও কি প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব হবে, সেই নিয়ে ধোঁয়াশা এখনও থেকেই যাচ্ছে। যদিও কমিশনের থেকে আশ্বস্ত করা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা রাখা হবে। লোকসভা ভোটে বাংলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রাখা হবে বলে আশ্বস্ত করেছে কমিশন। তবে ঠিক কত সংখ্যক বাহিনী মোতায়েন হবে বাংলার ভোটের জন্য, সেই বিষয়টি কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। পুর নিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বেআইনি নির্মাণের প্রতি জিরো টলারেন্সের বার্তা দিলেন কলকাতার মহানাগরিক। কলকাতা পুর নিগম অ্যাক্ট অনুযায়ী চলার কথা বললেন তিনি। বৈঠকে আধিকারিকদের উদ্দেশ্যে ফিরহাদের বার্তা, কলকাতা পুর নিগম অ্যাক্ট অনুযায়ী চলুন, আমি আছি। একটি বাড়ি পড়ে গিয়েছে, মাথা নিচু হয়েছে, আর যেন না হয়। পুর নিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপের বার্তা দিলেন ফিরহাদ। বৈঠকে মেয়র বলেন, এনাফ ইজ এনাফ, বেআইনি নির্মাণের দিন শেষ। বেআইনি নির্মাণ করে যারা কলকাতাকে নষ্ট করছে তাদের দিন শেষ। এটাই বৈঠকে বুঝিয়ে দিয়েছেন কলকাতার মহানাগরিক। আধিকারিকরা যাতে কোনোভাবে চাপের কাছে নতি স্বীকার না করে সেই বার্তাও দিলেন তিনি। কোনো রাজনৈতিক নেতা কিংবা সাংসদ বা কাউন্সিলরের চাপের কাছে যাতে আধিকারিকরা নতি স্বীকার না করেন সেটাও স্পষ্ট বৈঠকে বলে দেন ফিরহাদ। তার সাব বার্তা, কলকাতার পুর নিগম আইন অনুযায়ী কাজ করবেন, কেউ চাপ দিলে বলবেন মেয়র সাহেবের সঙ্গে কথা বলুন। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই বার্তা দিলেন মেয়র। জানিয়ে দিলেন বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। যারা শহরটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো, এনাফ ইজ এনাফ। আধিকারিকদের বলা হয়েছে, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, এবার কড়াভাবে মাথা উঁচু করে কাজ করুন। আচমকা গুলি চলল মুর্শিদাবাদে। লোকসভা নির্বাচনের মুখে রীতিমতো শুট আউট হলো মুর্শিদাবাদের খড়গ্রামে। ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও আহত হয়েছেন মোট 5 জন। জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই 2 পক্ষের গুলি চলে। আহতরা হলেন ইঞ্জিল শেখ, সিরাজুল শেখ, সমীরুল শেখ ও মুমতাজ শেখ এবং জেসমিন বিবি ও রাজমিন খাতুন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যারা আহত হয়েছেন তারা তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতা আহাদ শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ ছিল শারুল শেখের। সোমবার রাস্তার কাজ শুরু হয়, ফের বিবাদ প্রকাশ্যে আসে। এদিন বিকেলে আহাদের সঙ্গে শারুল শেখের পরিবারের বচসা তৈরি হয়। তারপরেই চলে গুলি। গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। নদীর বাঁধ নিয়েই জটিলতা, বাঁধের অংশ কিনে নিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলে অভিযোগ। শারুল শেখ জানান, এদিন তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। সেখান থেকে বেরোনোর পরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। অরুণাচল প্রদেশের দিকে কুনজর দিতে শুরু করেছে চীন। অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গায় নিজের মতো করে নামকরণ করেছে তারা। যদিও ভারত শুরু থেকেই চীনের এই ধরনের পদক্ষেপের সমালোচনা করেছে। অরুণাচল প্রদেশ যে ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ সে কথা আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রক। আর এবার অরুণাচল প্রদেশের উপর চীনের দাবি নিয়ে ভারতের কড়া অবস্থানের কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্প্রতি অসম ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদি স্পষ্ট বলে দিয়েছেন, অরুণাচল প্রদেশ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, আজকের দিনে অরুণাচল প্রদেশ তথা গোটা উত্তর পূর্বে উন্নয়নের ছোঁয়া সূর্যের প্রথম কিরণের মতো পৌঁছে যাচ্ছে। আগের থেকে অনেক দ্রুত গতিতে কাজ হচ্ছে।
মোদির স্বপ্নের বিকশিত ভারতের লক্ষ্য পূরণে বিকশিত উত্তর পূর্ব এক গুরুত্বপূর্ণ অঙ্গ। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচলের ইটানগরে গিয়েছিলেন। বিকশিত উত্তর পূর্বের স্বপ্ন পূরণ করতে 55,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে এসেছেন। প্রধানমন্ত্রী জানালেন, আজকের দিনে অরুণাচলে প্রায় 35,000 পরিবার পাকা বাড়ি পেয়েছে, 45,000 বাড়ি পরিষ্কৃত পানীয় জলের সুবিধা পাচ্ছে। কথা প্রসঙ্গে সেলা টানেলের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী, যা বছরের যে কোনো ঋতুতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখবে। প্রধানমন্ত্রীর কথায় এটা হলো আসল স্ট্র্যাটেজিক গেম চেঞ্জার। গত 2022 সালে মোদী সরকারের হাত ধরে যা গোটা দেশের সঙ্গে অরুণাচলের যোগাযোগ আরও সহজ করে তুলেছে। 48 ঘন্টা আগে পর্যন্ত গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল সাধারণ মানুষের। দুপুরে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছিল অনেকে। তাপপ্রবাহের জেরে অস্বস্তি বাড়ছিল ক্রমশ। তবে এবার এক ধাক্কায় 180 ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া। রবিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় রাজ্যের একাধিক জায়গায়। রাতে আবহাওয়া ছিল স্বস্তিদায়ক। সোমবার সকালে সব জায়গায় বৃষ্টি না হলেও বজায় ছিল স্বস্তি। প্রবল গরম থেকে কিছুটা অব্যাহতি মিলেছে। এই অবস্থা জারি থাকবে আপাতত। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে এমনটাই বলছে। আগামী 9 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন জায়গায়। তারপরও ফিরবে না তাপপ্রবাহ। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার ঝড় বৃষ্টি জারি থাকবে একাধিক জেলায়। সবথেকে ভালো খবর হলো তাপমাত্রা বৃদ্ধির এখন কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বেশি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার ও বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতির জেরেই পিছু হটেছে তাপপ্রবাহ। শনিবারও যেখানে রাজ্যের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা ছিল 42 ডিগ্রি ছুঁই, সেখানে সোমবার 30 ডিগ্রি নিচে নেমে গিয়েছে সেই পশ্চিমাঞ্চলের তাপমাত্রা।